দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। এ সময় বাণিজ্য স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু জানতে চাই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এই শিল্প নিয়ে আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ যে আজকে যে খাত নিয়ে, যে শিল্পটা নিয়ে আপনার আলোচনার জন্য আমাকে ডেকেছেন, না যে আলোচনা অবতারণা করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এটা এই সময়ের জন্য এটা প্রয়োজন ছিল। আপনাদের প্রতিবেদনে যেটা দেখলাম আমি, যে সেখানে প্রায় ২৫০০ কোটি টাকা কিন্তু ৬ বছরে কিন্তু বেড়েছে এবং যেটা প্রতিবেদনেও আসলো যে এই শিল্পটা বিশেষ করে আমি বলবো যে যদি বর্তমান সমস্যার কথা বলি, মোটা দাগে ৪টা সমস্যা আমি যদি বলি, মোটা দাগে ৪টা। একটা প্রথমেই কিন্তু আপনার জ্বালানি, এটা কিন্তু গ্যাস লেড একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এটা গ্যাসের উপরেই চলে এবং সেখানে তো জ্বালানি যেটা বললেন যে প্রায় ১০ বছরে ৩০০ গুণের বেশি কিন্তু প্রাইস বেড়েছে গ্যাসের, এই একটা দিক। প্লাস আরেকটি টেকনিক্যাল দিক হচ্ছে পিএসআই বলে সম্ভবত ওদের যে গ্যাসের চাপটা সেই চাপটা নাকি এখন তারা মানে পাচ্ছে ২.৮ বা ৩-এর মতন পাচ্ছে, কিন্তু এটা প্রয়োজন হচ্ছে ১৫। সুতরাং এই জায়গাটায় তারা কিন্তু খুব বাধাপ্রাপ্ত হচ্ছে এটা। এরপরে আর্থিক এবং নীতি যে বিষয়টা, সেখানে যেমন আমি যদি বলি যে সুদের বাংলাদেশের যে কস্ট অফ ক্যাপিটাল, যেটা এখন ১২ থেকে ১৪% কিন্তু তাদের কস্ট অফ ক্যাপিটাল, সেটা একটা বিষয় আছে, সেটা সেখানে ১৬তে উঠে গেছে এটা। আর হচ্ছে যে এই যে যেটা শুল্কের কথা বললো, ট্যাক্সের কথা বললো, সম্পূরক শুল্কের কথা বললো, এটা কিন্তু খুব বেশি যদি আমি কম্পেয়ার করি, কারণ আমাদের কিন্তু কম্পিটিটর হচ্ছে চায়না, ভিয়েতনাম, মূলত এই দুটো দেশ। সেখানে কিন্তু যেখানে ৪ থেকে ৬% হচ্ছে সুদের হার, সেখানে আমাদের যেটা বললেন যে ১৬ পর্যন্ত কিন্তু আছে। সুতরাং এখানে একটা মিসম্যাচ আমি মনে করি যে এখানে এই বিষয়টাও দেখা উচিত। এবং যেটি হলো যে আমরা সবসময় যেটা বলতেছি যে রপ্তানিতে বৈচিত্র্য নিয়ে আসব, তাহলে এই একটা খাত, যে খাতটা এখন পর্যন্ত যেটা বললো যে আমাদের দেশেই হচ্ছে 85 থেকে 90% চাহিদা মিটিয়ে কিন্তু চাহিদা মেটানো হয়, রপ্তানি করছে বাইরে। হ্যাঁ, এবং এই রপ্তানিটা তো বাড়ানো যায়। এবং দেখুন ওয়ার্ল্ড মার্কেটে এইটার হিসাব প্রায় $350 বিলিয়ন একটা মার্কেট, সেখানে বাংলাদেশের হিস্সা হলো 0.01% মাত্র। সুতরাং এবং আমাদের দেশের কিন্তু টাইলস বা অন্যান্য জিনিসগুলো অত্যন্ত মানে কোয়ালিটি ভালো, কিন্তু সেটা কিন্তু একটা দিক আছে। এই জায়গায় কিন্তু আমি মনে করি যে এখনও এই মার্কেটটার মানে ধরার সুযোগ আছে। আর ৩ নম্বর যেটা বলবো আমি, যে আমাদের এই সাইডে কিন্তু বিশেষ করে যারা মালিক আর কি, তারা কিন্তু খুব স্বল্প মেয়াদে মানে প্রফিটটা করতে চায়। প্লাস এটার নিয়ে গবেষণা তেমন হয়নি, কারণ বাইরে যেমন চায়নার কথা বলি, তাও সেখানে 10 থেকে 12% তারা কিন্তু প্রাইস কমিয়ে আনছে উন্নত প্রযুক্তি দিয়ে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সেটা নাই। কিন্তু এখন যে বিশেষ করে আপনার ট্রাম্পের যে শুল্ক নীতির ফলে আমরা যে জায়গাগুলোতে আমরা বাধাপ্রাপ্ত হব, সেটার জন্য অন্যতম প্রয়োজন হচ্ছে যে আমাদের উৎপাদন খরচটা কিন্তু কমাতে হবে। সেই উৎপাদন খরচটা আমরা যদি এই চায়না, ভিয়েতনাম, ইভেন ইন্ডিয়া তাদের দিকেও তাকাই, সেখানে কিন্তু উৎপাদন খরচটা কম। তো আমাদের এটা গেল ধরুন 3 নম্বর। আর একটা হচ্ছে যে আমাদের বৈদেশিক যেটা বললাম যে আমাদের মাত্র 1%, 0.1% হলো মার্কেট আমরা আমাদের হিস্সা, সে জায়গাও বাড়ানোর একটা সুযোগ আছে সব দিক থেকে। যে আগামী 30 সাল পর্যন্ত আমাদের বিশেষ করে এটার ডিমান্ড কিন্তু বাড়বে আরও, কারণ যে ইপিজেড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে। আরেকটি কথা বলি আমি, যে এই টাইলসের, বিশেষ করে টাইলস না, এই সিরামিকের পণ্যগুলো কিন্তু রিয়েল এস্টেট যে বিজনেসটা আছে, সেই রিয়েল এস্টেট বিজনেসগুলো এটার কিন্তু চাহিদাটা পূরণ করে। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন থেকে রিয়েল এস্টেট বিজনেস কিন্তু মন্দা চলছে, মূল্যস্ফীতির কারণে বা অন্যান্য কারণে। তা সেখানে সব কিছু মিলে যে এই সিরামিক খাতের জন্য একটা নীতি দরকার। হ্যাঁ, এবং সেখানে এই ইনসেন্টিভ যত আছে, যেমন আমাদের 10% আসলে এক্সপোর্ট করলে একটা ইনসেন্টিভ, সেটা বাড়াতে হোক, গবেষণা করে এটা বাড়ানোর একটা প্রয়োজনীয়তা আছে। তাহলে মানে আমাদের নীতি যেটা করা উচিত, সেটাকে সাজিয়ে এই ফ্রেন্ডলি, মানে সিরামিক ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা নীতি বলার দরকার। স্যার, এলডিসি গ্র্যাজুয়েশনের পর তো আপনাদের আরও বেশি আমরা কম্পিটিশনে, হ্যাঁ, তখন কি অবস্থা হবে? তখন তো আমাদের কম্পিটিশনে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ব। সেদিক থেকে এখনই এটাকে, যেটা বললাম যে চায়না, ভিয়েতনাম যেভাবে করছে আর কি, তারা একেবারে উন্নত প্রযুক্তি দিয়ে
তারা কিন্তু এটা উৎপাদন খরচটা একবারে কমিয়ে আনছে। তাহলে আমরা যদি উৎপাদন খরচ কমাতে পারি তাহলে কিন্তু আমরা বিশ্ব মার্কেটে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। জ্বালানি সংকটে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কোম্পানি কিংবা এই খাতকে, এই শিল্পকে এগিয়ে নেওয়া যদি যেত তাহলে তো কর্মসংস্থানও বাড়তো। সেই জায়গায় আসলে সেই জায়গায় হচ্ছে যে এই যে আমরা আস্তে আস্তে কিন্তু এই যে এলএনজি নির্ভর হয়ে যাচ্ছে, যে এলএনজিটা তো দামি, ঠিক আছে, প্লাস ওই যে যেটা বললাম যে চাপের ব্যাপার স্যাপার আছে, সেদিক থেকে এই জ্বালানির যদি একটা স্পেশাল সহায়তা, যদি সবাই সহায়তা চাচ্ছে, কারণ আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য ইন্ডাস্ট্রি বলেন, কিন্তু এটাকে আমার মনে হয় যে আনইন্টারাপ্টেড যদি গ্যাস দিতে পারে, সেখানে যেটা বললেন যে কর্মসংস্থান হবে, সে ব্যাপারে আমাদের গ্যাসের সমস্যাও আছে এখন, যেটার জন্য সুপারিশ আছে যে নতুন নতুন গ্যাস ক্ষেত্র যদি আমরা কি বলে আবিষ্কার করতে পারি, আবিষ্কার মানে আমরা খুঁজতে পারি, পাশাপাশি এই সাইডটাগুলো দেখতে হবে। কারণ এই সিরামিক ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে আমাদের একটা মানে সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে। আর একটা বিষয়, মিস ডিক্লারেশন দিয়ে অনেক পণ্যই সিরামিক্স পণ্য বাংলাদেশে ঢুকে যাচ্ছে, যেটার জন্য সংকটে পড়ছে মূল যারা উদ্যোক্তা আছে আমাদের দেশীয়। সেই জায়গাটা আসলে কি করতে পারে এনবিআর? না, সেটা তো আপনি আছে, নিয়ন্ত্রক সংস্থা আছে, তারা একটু স্ট্রং হলেই তো এগুলো বন্ধ করতে পারে। যে মিস ইনফরমেশন দিয়ে একটা জিনিস নিয়ে আসলো আমাদের বাজারে ছেড়ে আমাদের দেশেও উৎপাদিত পণ্যের বাজার তারা দখল করে নিচ্ছে, সেটা তো তারা করতে পারে। বিশেষ করে আমাদের সবাই তো চাবে প্রফিট কোথায় আছে, তাই না? সেই জায়গায় কিন্তু আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তাদের উচিত যে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেই সব জায়গায় কঠোর হওয়া। সিরামিক শিল্প যেটা আমরা যেভাবে ফ্লারিশটা হয়েছে, এইটা আরো কত পরিমাণ কিভাবে বাড়ানো যায়, কি মনে করছেন? না, যেটা বাড়ানো যায় মানে যে এই যে যেটা বললাম যে চারটা যে সংকট আছে, এই সংকটগুলোকে আপনার কাটিয়ে উঠতে হবে। এবং যেটা বলছে যে 30 সালের মধ্যে বাংলাদেশ সহ এইটার চাহিদা কিন্তু ট্রেমেন্ডাস বৃদ্ধি পাবে, কারণ এখন তো রিয়েল এস্টেটের বিজনেসটাই বেশি। এবং বাংলাদেশে সত্যিকার অর্থে আমি মানে 50 থেকে 60টা দেশে কিন্তু আমরা এই টাইলস বা এই সামগ্রী, সিরামিক সামগ্রী কিন্তু আমরা এক্সপোর্ট করি। তাহলে যেহেতু একটা সুযোগ আছে, কিন্তু আমরা হোয়াই নট 100 কান্ট্রি, ঠিক আছে? তাহলে ওই সমস্যাগুলো এই বিশেষ করে অংশীজন যারা আছে সিরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে, যারা এক্সপোর্টারের সঙ্গে বসে তাদের মানে আমাদের বলতে গেলে যে একটা মানে নীতিমালা তৈরি করা উচিত। করলে আমার মনে হয় যে আমরা যে সংকটের মধ্যে আছি, বলবো আমি, যে শুধু এইটা খাত না, বিভিন্ন খাত রপ্তানি কেন্দ্রিক, সে জায়গায় আমরা কিন্তু এই সিরামিক ইন্ডাস্ট্রি একটা ভূমিকা রাখতে পারি। আরেকটা বিষয়, ভোক্তাদের কাছ থেকে অনেক আসে যারা গ্রাহক এই সিরামিক্স কিংবা টাইলসে যেটাই বলি, তারা বলছে যে নীতিমালা না থাকার কারণে কিংবা কোনোভাবে মানে এদিক ওদিক হওয়ার কারণে, সঠিকভাবে যে গাইডলাইন সেটা না থাকার কারণে প্রাইসটা অনেক হাই তুলনামূলক অন্যান্য দেশের তুলনায়। সেই জায়গা থেকেই এই অনিয়ম করার একটা সুযোগ নেয় সুযোগ সন্ধানীরা। সেই জায়গায় আসলে প্রাইস প্রোটেকশনটা আসলে কিভাবে সরকার এখানে না, প্রাইস যদি যেমন কিছু যেমন আরএকে বলি, হ্যাঁ, আরএকে একটা প্রাইস ওখানে আছে, তারপরে কিন্তু সেখানে বার্গেনিং একটা সুযোগ আছে। এটা সব কিছু মিলে উৎপাদন খরচ, তাদের প্রফিট মিলে যদি ভোক্তাদের কাছে থাকে যে এটা এই প্রাইস, তাহলে কিন্তু ভোক্তাদের জন্য সুবিধা হয়। আমাদের তো দেশে কোনো মানে আসলে ওটা প্রাইস কত, এবং তার বিক্রেতারা তাদের ইচ্ছা মতো কিন্তু প্রাইস চাচ্ছে, কারোর কাছে বেশি নিচ্ছে, কারোর কাছে কম নিচ্ছে, সুতরাং তারা কিন্তু এক ধরনের প্রতারিত হচ্ছে। সে জায়গায় শুধু একটা অংশে না, মানে সবগুলো সমন্বিতভাবে এটা একটা উইন উইন নীতিমালা করা দরকার। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম সিরামিক্স টাইলস, বিশেষ করে টাইলস শিল্প নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম।